তো এখন আমরা যে কাজটা করব, আমরা দেখব কি 2023 এটা তো ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিম। এই থিমের ফাংশনগুলো অর্থাৎ এই থিমটা কিভাবে সাজানো হয়েছে এটা আমরা একটু আলোচনা করব। হ্যাঁ, তো এই থিমটার ভিতরে যাই, দেখো অ্যাসেট, এবং আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও ওপেন করি। এটা ওপেন করার পর আমরা একটু অ্যানালাইজ করি। ওকে, অ্যানালাইজ করার পরে দেখো এই ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে থিমটা, এই থিমটার সর্বশেষ ডিজাইন বা স্ট্রাকচার হচ্ছে এরকম। আমরা সবসময় রিকমেন্ড করব বা ফলো করব ওয়ার্ডপ্রেসে যেভাবে ডিজাইন করে সেভাবে আমরা ফলো করব তাদের গাইডলাইন অনুসারে, তাহলে আমাদের ওয়ার্ডপ্রেস থিমটা খুব স্ট্যান্ডার্ড হবে। এর ভিতরে দেখো অনেকগুলো ফাইল আছে, একটা হচ্ছে অ্যাসেটস, পার্টস, প্যাটার্নস, স্টাইল, টেমপ্লেটস, রিডমি, হ্যাঁ, স্ক্রিনশট, স্টাইল, এগুলো তো আমাদের আছেই, জানা আছে না? যেমন তোমার স্টাইল, স্ক্রিনশট এগুলো আছে। আর স্টাইলটা কি বলো তো? স্টাইলটা হচ্ছে তোমার জেসন ফাইল, সোর্সেস ফাইল, ওকে, যেটাকে আমরা বলি তোমার জাভাস্ক্রিপ্ট। সো আমরা এগুলাকে আপাতত এই দুইটা আমরা করে ফেলেছি। সেটা আমরা এটাতে যদি যাই বা ডিজাইন যদি করি সেটা আমরা দেখব কিভাবে। আমরা এদেরকে যদি ফলো করি, এর আগে দেখব অ্যাসেটসের ভিতরে গিয়ে যাই। অ্যাসেটসের ভিতরে ফন্ট আছে, হ্যাঁ, অর্থাৎ এই যে তোমার 2023 যে ফন্ট আছে ডিফল্ট, এই ডিফল্ট ফন্টগুলো এখানে তারা রাখছে। সো ফন্টের লাইসেন্স সহ এখানে আছে, হ্যাঁ। সো ব্যাপার না, এগুলো থাকলো ফন্ট আমরা আনলাম। পরে পার্টসের ভিতরে যদি যাই আমরা দেখব কমেন্ট আছে, ফুটার আছে। এগুলো কিন্তু প্রত্যেকটা তোমার কি ফাইল বলো তো? একটু বড় করে দেখাই, htdocs ফাইল না অন্য কোনো ফাইল? আমরা কিন্তু দেখতে পাচ্ছি সাধারণত htdocs ফাইল। এটাতে ক্লিক করি, ক্লিক করলে ধরো এটাকে ওপেন করি, কথার কথা ওপেন করলে দেখো ইউজ ফাইল নট, এটা সেটা অনেক কিছু। এটা HTML একটা ফাইল নামে এখানে দিয়ে আছে, যেটা অর্থাৎ তোমার ইয়াতে সাপোর্টিভ না। কি বলে যে গুগল ক্রোম না, মজিলা ফায়ারফক্স সাপোর্টেড না। আমরা ওপেন করব ক্রোম দিয়ে, ওকে, ক্রোম দিয়ে দেখো একেবারে কমেন্ট একটা 0 ফাইল আছে। সো তারপরে যদি আরেকটা দেখি ফুটারে যাই, ওপেন উইথ গুগল ক্রোম, দেখো ফুটারে অনেক কিছু নাই। সো HTML এর ফাইল এগুলা তৈরি করা। তারপরে হেডারের ভিতরে যদি যাই আমরা অনেক কিছু খালি দেখব এবং ফাঁকা দেখব। সো এই জিনিসগুলো কেন হচ্ছে বা কোথা থেকে আসলো, এই জিনিসগুলো আমাদের জানা উচিত পার্টস অনুসারে। হ্যাঁ, পরের ধাপে যদি যাই, প্যাটার্ন আছে কল টু অ্যাকশন, ফুটার ডিফল্ট, হিডেন 404, হিডেন কমেন্ট, হিডেন নো রেজাল্ট, পোস্ট মেটা। তারপরে স্টাইলে যদি যাই আমরা স্টাইলে দেখবো এগুলো হচ্ছে তোমার সব জেসন ফাইলগুলা, ওকে। তারপরে আমরা টেমপ্লেটে যদি যাই, টেমপ্লেটে দেখবো অনেকগুলো ফাইল তৈরি করা, যে ফাইলগুলো আমাদের প্রয়োজনের। যেমন ইন্ডেক্স ফাইল আছে একটা, আর একটা হোম পেজ। সো এটা কিভাবে হইতে পারে? হ্যাঁ, এটা কিভাবে হইতে পারে, আমরা যদি মজিলা ফায়ারফক্স থেকে ওপেন করি তাহলে দেখব কি আমাদের এখানে মাইন্ড ব্লোয়িং অ্যাবাউট, এই লেখাটা আসছে। এটা কোত্থেকে আসছে? হোম পেজ থেকে, home.html থেকে, ঠিক আছে। পরেরটাতে যদি যাই index.php, এটাকে আমরা ওপেন করি, যে কোনোটাতে করা যায়। করার পরে গিয়ে দেখবো এখানে কোনো কিছুই নাই। তো এই যে নাই আছে, তাহলে এগুলা যদি হয় তাহলে আমরা ফলো করব কিভাবে? বিষয়টা এমন না। আচ্ছা, এগুলাকে যদি আমরা ফলো করে কিছু নাই পাই তাহলে এগুলা তো দেখাও লাভ নাই। এটা একেবারে নিরিবিলি একটা খালি একটা থিম। হ্যাঁ, খালি একটা থিম হইতে পারে, কিন্তু স্ট্রাকচার ওয়াইজ প্যাটার্নগুলো আমাদের এইভাবেই সাজাইতে হবে। তো তুমি তোমার মতো করে প্যাটার্ন সাজাইতে পারো তোমার থিমের ভিতরে। আমরা আরও অনেক থিম দেখতে পারি, যে থিমগুলো আমাদের প্রয়োজনের খাতিরে আমরা ব্যবহার করব। সেই থিমের ভিতরে স্ট্রাকচারগুলো ভিন্ন হইতে পারে, তাই না? তো আমি কি করব, প্রথমে ইন্ডেক্স এবং স্টাইল শিট, স্ক্রিনশট, এই তিনটা রাখলাম আলাদা। তারপরে তোমার আমি অনেক কিছু রাখতে পারি, পার্টস রাখতে পারি, টেমপ্লেট রাখতে পারি। টেমপ্লেট দ্যাট মিন্স ওয়ার্ডপ্রেসের কিছু রিকমান্ড অপশন আছে, সেটা আমরা একটু দেখি। দেখো টেমপ্লেট ফাইলের ভিতরে যদি আমরা খেয়াল করি, তারা আমাদেরকে সুন্দর করে বলে দেয় অ্যাকচুয়ালি আমরা যে ওয়ার্ডপ্রেসটা তৈরি করব এই জন্য আমাদের কি তৈরি করা উচিত বা কি জানা উচিত, ওকে। সো এর জন্য দেখো header.php, footer.php, sidebar.php এরকম কয়েকটা ফাইল বানাইতে বলছে, আর ফোল্ডারটার নাম বলছে তারা কি দিতে,
টেমপ্লেট পার্শিয়াল এরকম, বা টেমপ্লেট ফাইল এরকম দিতে পারি, টেমপ্লেট টার্মিনোলজি এরকম দেওয়া যেতে পারে, কোনো ব্যাপার না। তারপর নিচে এসে দেখব স্টাইল, আরটিএল, ফ্রন্ট, হোম পেজ, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা এরকম আছে। তো আমরা এগুলো তৈরি করতে পারি, এই যে 404। সো আমরা বেসিকলি কি করব, আমরা একটা স্ট্রাকচার ওয়াইজ যে ফাইলগুলো তৈরি করব, সেই ফাইলগুলোর নাম, সে ফাইলের একটা ফোল্ডার দিব, ফোল্ডারটার নাম আমরা দিব এখানে। এই জন্য একটা ফোল্ডার তৈরি করব, সেই ফোল্ডারের নাম দিব আমরা কি দিতে পারি, টেমপ্লেট। এটাকেই ফলো করি আমরা, হ্যাঁ এটাকেই আমরা ফলো করি, দিতে পারি টেমপ্লেটস। টেমপ্লেটসের ভিতরেই তোমার সকল ফাইলগুলো থাকবে, পিএসপি ফাইলগুলো। ওকে, আমরা এখানে দিতে পারি টেমপ্লেটস। টেমপ্লেটস বানান ঠিক আছে কিনা দেখি, টেমপ্লেটস দিলাম একটা ফোল্ডার। এই টেমপ্লেটস ফোল্ডারের ভিতরে আমরা অনেকগুলো ফাইল রাখতে পারি। লাইক এখানে ভিতরে গিয়ে যদি দেখি আমরা, এই যে দেখো এখানে ইন্ডেক্স, হোম সবই আছে। এটার ভিতরে আমরা এই ইন্ডেক্সকে এটার ভিতরে নিয়ে রাখতে পারি, মুভ করে নিয়ে গেলাম। কিন্তু এখন তুমি তোমার ওয়ার্ডপ্রেসকে বা তোমার ফাইলকে তুমি রিলোড দাও, রিলোড দিলে দেখবা অ্যাকচুয়ালি কি পরিবর্তন হচ্ছে। দেখো এখানে তুমি রিলোড দাও, ইরর আসতেছে। তো ইররটা কেন আসতেছে একটু বোঝার অপেক্ষায় আমরা আসি। সো আপাতত থাকুক, আমরা এখন দেখাবো না। দেখো ইন্ডেক্সটা আমি টেমপ্লেটের ভিতরে নিয়ে আসছি, স্টাইল শিটটা কোথায় নিয়ে আসছি, স্টাইল শিটটা এখানেই আছে। আমি এর জন্য আলাদা তোমার একটা ফোল্ডার তৈরি করতে পারি, সেই ফোল্ডারের নাম দিতে পারি সিএসএস ফোল্ডার। এই সিএসএস এর জন্য এটার ভিতরে ঢুকাই দিলাম। তাহলে সহজ ভাষায় বোঝা গেল, সিএসএস এর জন্য একটা ফোল্ডার তৈরি করলাম, টেমপ্লেটের জন্য একটা ফোল্ডার তৈরি করলাম, আর স্ক্রিনশট যা আছে তাই থাকুক আপাতত। এখন যদি একটু রিলোড দেই, দেখো কিছুই নাই, মিসিং মানে মিসিং। এতক্ষণ তো একটা ইরর দেখাইছে, তাও কিন্তু নাই। তো এই যে নাই, এই যে আছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের জানা উচিত, তাই না? আচ্ছা, তো এই যে টেমপ্লেটের ভিতরে আমাদের ডিজাইনগুলা, বা এখন যদি আমরা এটাকে এইখানে নিয়ে আসি, এখন একটু রিলোড দিব, দেখবো যে আসছে। কিন্তু তারা একটা জিনিস আমাদেরকে বলছে, স্ট্যান্ডার্ডেবল থিম নিড টু হ্যাভ টু টেমপ্লেট ইন্ডেক্স ডট পিএসপি, এইটা টেমপ্লেট অর ইন্ডেক্স ডট পিএসপি। ওকে, আচ্ছা, তো কি বলছে, টেমপ্লেট ইজ মিসিং, স্ট্যান্ডালোন থিম নিড টু হ্যাভ টেমপ্লেট ইন্ডেক্স পিএসপি টেমপ্লেট ফাইল। ওকে, চাইল্ড থিম, তারপর হচ্ছে নিড টু হ্যাভ টেমপ্লেট হেডার স্টাইল ডট সিএসএস, হেডারের ভিতরে স্টাইল ডট সিএসএস। তো এরকম জিনিসগুলো আমরা একেবারে প্রথম থেকেই শিখবো না। যদি প্রথম থেকে শিখি তাহলে আমাদের জন্য জগা খিচুড়ি হয়ে যাবে, আমরা কোনো ডিজাইনই করে মজা পাবো না। সো এর জন্য আমরা এখানে করব, প্রয়োজনে যে আমাদের ফাইলগুলো যেখানে রাখার দরকার সেখানে আমরা রাখবো। আচ্ছা, তাহলে আমরা একটু গাইডলাইনের দিকে যাই ওয়ার্ডপ্রেসের। আচ্ছা, গাইডলাইনে গেলাম, তারপরে আমরা এখানে দেখব হেডার আছে, ফুটার আছে, অনেক কিছু এখানে অলরেডি তৈরি করা আছে। তারপরে পেজ ডট পিএসপি আছে, ক্যাটাগরি ডট পিএসপি আছে। সো এই জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ ডিজাইন করাটা শিখব, কিন্তু আপাতত এখন না, কারণ এখানে হচ্ছে ক্লাসিক্যাল থিম থেকে কিছু জিনিস আমাদের ইনক্লুড করতে হবে, গেট হেডার, গেট ফুটার, হ্যাঁ এরকম। সো প্রথমেই আমরা দুইটা জিনিস তৈরি করব এখানে, একেবারে সহজে। আমরা যেমন অন্যান্য থিমে দেখি বা ফোল্ডারে দেখি আমাদের জন্য ডিজাইন বা অন্যান্য যে বিষয়গুলো আছে সব কিছু অলরেডি প্রিমেড বা ডিজাইন করা থাকে। তো সেখানে আমরা এটা ইউজ করতে পারি না। তো এইখানে ওয়ার্ডপ্রেস দিলাম, লোকাল পোস্ট আসছে, তারপরে তোমার এখানে গিয়ে আমরা, তো এখন আমরা কি করব, এখানে হেডার এবং ফুটার তৈরি করব। যদি সহজ ভাষায় দেখি, আমাদের এখানে AmiMasud.com ওয়েবসাইটে যদি যাই, তাদের কিন্তু হেডারও আছে, ফুটারও আছে, আর অনেক কিছু আছে, তাই না? হেডার আছে, ফুটার আছে, এই জিনিসগুলো তারা দিয়ে রাখছে। সো এই জিনিসগুলো দিয়ে রাখলেই হবে না, এটা কিন্তু তুমি যেই কোনো পেজে যাও সেই পেজে কিন্তু এই ডিজাইনটা তুমি পাচ্ছ সেম টু সেম। আচ্ছা, তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কীভাবে করতে হয়, কীভাবে মেনটেন করতে হয়, এই জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ জানবো। ব্লক থিম, এটা ক্লাসিক্যাল থিম, আমরা মেইন ডট স্টাইল সিএসএস এটাকে ওভারকাম করে আপাতত চলে যাব, কারণ এটাতে চলে যাওয়ার জন্য আমাদের কিছু জিনিস কি বলে দেখাইতে হবে।
রিপোজিটরি বা লাইসেন্স থিম, ডোমেইন পাথ, এই জিনিসগুলো। ওকে, আচ্ছা, তো এগুলো রাখলাম। স্টাইল চাইল্ড শিট। আপাতত এখানে আমরা একটা জিনিস জানবো, সেই জিনিসটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের থিমে যদি আসি, এই ডিটেলসে গেলে দেখব কোনো কিছুই নাই। সো এই জিনিসটা নিয়ে আসার জন্য আমাদের একটা কাজ করতে হবে। সেই কাজটা কি? সেই কাজটা হচ্ছে আমাদের style.css এর ভিতরে কোনো সিএসএস নাই, আমরা কিছু ফাইল এখানে অ্যাড করব। সে ফাইলটার নাম কি? হ্যাঁ, সে ফাইলটার নাম হচ্ছে তোমার, দেখো এই যে এই কোডগুলো আমি নিয়ে আসব, ঠিক আছে? এই কোডগুলোকে জাস্ট কপি করব। কপি করার পর দেখো আমি আমার style.css এ রাখবো। রাখার পরে এটা অবশ্যই কিন্তু কমেন্টের আন্ডারে রাখছে, দেখছো? এটা কিন্তু একটু ছোট করি, এটা কিন্তু কমেন্টের আন্ডারে রাখা হয়েছে, কমেন্ট করে, এটাকে কমেন্ট। সো এই জিনিসটাকে যদি এক্সপ্লেন করি তাহলে চিন্তা করো আমার এই থিমটার নাম কি। এখন রিলোড দেই, এখন সেভ দিই। হ্যাঁ, সেভ দেওয়ার পরে একটু রিলোড দেই, দেখবো এখানে অনেক কিছু চেঞ্জ আসছে। চেঞ্জ আসছে বলছে কি, অনেক জিনিস চলে আসছে না? আচ্ছা, এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে এটা কিভাবে আসলো, কোথা থেকে আসলো, তাই না? আচ্ছা, এটা আসার কারণ হচ্ছে একটা, তোমাদেরকে বলি, এটা আসার একটাই কারণ হচ্ছে এই যে সিএসএস এর ভিতরে তুমি ইনফরমেশনগুলো ঢুকাই দিছো না, 2023, এটা হচ্ছে থিমের নাম, এটা হচ্ছে থিমের নাম। কিন্তু 2020 পরে স্ল্যাশ দিয়ে AmiMasud কেন? AmiMasud কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিরেক্টরিতে, ওয়ার্ডপ্রেসের তো একটা ডিরেক্টরি আছে যেখানে আমরা অনায়াসেই থিম খুঁজে পাই। ডিরেক্টরিটা কোথায় অ্যাকচুয়ালি? এই যে অ্যাড নিউতে যাওয়ার পরে যে অনেক হাজার হাজার তুমি থিম পাও না, এটাকেই বলা হয় ওয়ার্ডপ্রেসের ডিরেক্টরি। ওকে, সো এই ডিরেক্টরিতে আসার পর যদি 2023 নামে কোনো থিম থাকে তাহলে তোমার থিমটা আর কাজ করবে না, তোমার থিমের নামটা চেঞ্জ হয়ে যাবে। সো এই জন্য আমি এখানে আমার থিমের নাম দেব, সেই থিমের নাম অবশ্যই কোনো স্পেস ছাড়া দিতে হবে। ওকে, থিমের নাম স্পেস ছাড়া দিতে হবে, কারণ স্পেস ছাড়া দিলে থিমটা অ্যাকচুয়ালি সাপোর্টিভ হবে। এখন আমি সেভ দেই, সেভ দিয়ে রিলোড দিলে দেখবে এই অংশটুকু চলে গেছে এবং সুন্দর একটা নাম আসছে এবং এটার একটা ভার্সন আছে। এবং দেখো থিমের ইউআরআই মানে কি? ইউআরআই মানে হচ্ছে তোমার যেটাকে বলে এই থিমটা ওয়ার্ডপ্রেসের কি কোথাও আছে কি না। ওকে, এই থিমটা ওয়ার্ডপ্রেসের কোথাও আছে কি না, সো এই জিনিসটার জন্যই থিমের ইউআরআই। তো ওয়ার্ডপ্রেসে এই থিমটা নাই, আছে? আচ্ছা, এখন ধরো আমি এইটা দিলাম, AmiMasud নামে ওয়ার্ডপ্রেসের থিমটা রাখলাম, দিলাম, দেওয়ার পর রিলোড দিব। আপাতত কোনো ইফেক্ট নাই। আর এখানে অথরের নামটা আমি দিতে পারি মাসুদ রানা দিলাম। ওকে, তারপর রিলোড দিব, দেখবো এখানে অথরের নাম চলে আসছে এবং এখানে যে অথরের ইউআরআইটা আছে, ইউআরআইটা হচ্ছে তুমি তোমার নিজস্ব ওয়েবসাইটের নাম দিবা, অর্থাৎ ডেভেলপার বা ডেভেলপিং টিম যারা আছে তাদের নামটা দিবা। এখন রিলোড দিলে দেখবা এখানে ক্লিক করার পর এখানে নিচে দেখবা একটা ওয়েবসাইট চলে আসছে। এটা হচ্ছে এতটুকু। আর ডেসক্রিপশনটা কি, একটু ইন্টার দিয়ে নিচে নামায় দেখাই সবগুলোকেই। ভার্সনের নিচে এটাকে দেই রিকোয়ার্ড টেস্টিং লাইসেন্স ইউআরআই টেক্সট ডোমেন এগুলো। আচ্ছা, দিস থিম। ওকে, জাস্ট দিলাম। এখন আমাদের যে কাজটা হচ্ছে, এই কাজটা হচ্ছে কি, দেখো আমরা আমাদের অথর ইউআরআইটা দিলাম। ডেসক্রিপশন হচ্ছে তোমার আওয়ার ডিফল্ট থিম ফর এত থেকে ডিফল্ট থিম। হ্যাঁ, দিস ইজ কাস্টম লগো ট্যাগ ব্লক কলাম, দিস ইজ পার্সোনাল থিম। এটা দেখো এখানে কিন্তু একটা ঝামেলা হইতাছে। আমরা যেটা জানি সেটা হচ্ছে আমাদের টেক্সট র্যাপটাকে করে নেই, এর জন্য সেটিংয়ে যাই। কারণ কি, এই লেখাগুলো নিচে আসবে, ছোট করলে এটা বোঝা যায় না। সো আমরা সেটিংস থেকে একটু সেটিংয়ে আসবো, সেটিং থেকে অটো সেভটা দিয়ে দিব আফটার ডিলে এবং ফন্টসের সাইজ দিব 16, বড় করে দেই। এবং হচ্ছে তোমার ওয়ার্ড র্যাপটাকে আমি অন করে দিয়ে এটাকে জাস্ট কেটে দিব। এখন তুমি মিনিমাইজ করো অথবা যাই করো, দেখবা কি এটা এই লেখাগুলো নিচে আর চলে আসছে। আচ্ছা, ঠিক আছে, ডান, এবার গেল। ওকে, এখন আমি এখানে লিখব দিস ইজ পার্সোনাল কাস্টমাইজেশন
কাস্টমাইজেশন থিম। আচ্ছা, এটা মানে হচ্ছে এই থিমটা একটা পার্সোনাল থিম, এখানে আসলে এটা ডিজাইনেবল থিম। আর ট্যাগটা হচ্ছে কি, ট্যাগ বলতে পারি এখানে তোমার পোর্টফোলিও, তারপর হচ্ছে পার্সোনাল, এরকম দিতে পারি। তাহলে কি এই ট্যাগগুলো দ্যাট মিন্স কি, কেউ যদি ওয়ার্ডপ্রেসের ডিরেক্টরিতে গিয়ে এরকম লিখে যে পোর্টফোলিও থিম, তাহলে দেখবা এইটা আসার সম্ভাবনা আছে, সার্চিং রেজাল্টে এটা খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। তারপর দেখো ভার্সনটা কি 1.0, আমি এটা সবসময়তে 1.0.0, মানে ছোট একটা আপডেট আসলে এখান থেকে সংখ্যা চেঞ্জ করব, একটু বড়টা হলে এখান থেকে, আর যদি বিশাল বড় পরিবর্তন হয় তাহলে এটাকে আমি দেওয়ার পরে সেভ দিয়ে আপডেট দিব, এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। ওকে, চেঞ্জ হয়ে গেল, মোটামুটি শেষ। রিকোয়ার্ড তোমার দিলেও দিতে পারো, না দিলে নাই, ব্যাপার না অ্যাটলিস্ট। এবং টেস্টিং রিকোয়ার্ড পিএসপি এগুলো দিলেও দেওয়া যায়, না দিলে নাই। এবং লাইসেন্স যে জিপিএলটা, এটা তুমি দিতে পারো, এটা কপি করে তুমি দিতে পারো থেকে, যেমন তোমার এদের এখানে আছে যে স্টাইল শিট, এদের স্টাইল শিটে তুমি যদি যাও, এটা ওপেন করো নতুন একটা ভিজুয়াল স্টুডিওতে। ওকে, আচ্ছা, তো এখানে তুমি ওপেন করতে পারো তাদের থেকে। আমরা আমাদের কাজের সুবিধার জন্য আরও একটা ফাইল ডাউনলোড দিয়ে নিব, সেই ফাইলটার নাম হচ্ছে তোমার কি বলে, সাবলাইন টেক্সট একটা ফাইল আছে, এটাকে আমরা ইনস্টল দিয়ে দেই। ইনস্টল দেওয়ার পর আমরা এটাকে আমাদের প্রয়োজনে আবার ব্যবহার করব। কারণ হচ্ছে তোমার এই ফাইলটাকে যদি আমরা ওপেন করি, সরাসরি ওপেন হয়ে যাবে সে এটার ভিতরে। তো এটার ভিতরে যদি ওপেন হয় তাহলে তো একটা প্যাচ লাগবে। তো এর জন্য আমরা আরেকটা কোড এডিটর নিব, বিএস কোডের মতো আরেকটার কোম্পানি, সাবলাইন টেক্সট, সেটাকে আমরা আমাদের মতো করে ইনস্টল করে নিব। ইনস্টল করে নিলে সুবিধাটা হবে কি, আমরা আমাদের থিমের style.cssটাও ফলো করতে পারবো, এবং তাদের যেটা আছে ওয়ার্ডপ্রেসের সেটা আমরা ফলো করতে পারবো। তো প্রত্যেকটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, সো এখন নেক্সটে যাই। নেক্সটে যেভাবে আমরা একটা থিম বা একটা সফটওয়্যার ইনস্টল দিই, ফিনিশ দিলাম। এখন সাবলাইন টেক্সটটা খুঁজে বের করি। সাবলাইন টেক্সট আসছে, আমরা এটাকে পিন টু স্টার্টে দিলাম, অথবা পিন টু টাক্সে রাখি, পিন টু টাক্স। ওকে, এখানে ক্লিক করলাম, সাবলাইন টেক্সট ওপেন হয়েছে। এখন এই টেক্সটটাকে আমি ওপেন যদি করি, এটাকে নিয়ে এটার উপরে সারি, দেখো কোডটা কীরকম আসে। ওকে, তো আমরা সাবলাইন টেক্সটের যদি দেখি, এটা হচ্ছে তোমার ওয়ার্ডপ্রেসের 2023 থিমের style.css। ওকে, তো এটাতে দেখো এরা কিন্তু জিপিএল লাইসেন্সগুলো সেম রাখছে, হ্যাঁ, কোনো পরিবর্তন রাখে নাই, সেম রাখছে। আমরা এটাতে সেম রাখবো। এবং টেক্সট ডোমেনটা কি, টেক্সট ডোমেনটা হচ্ছে ওই যে ভাষা ট্রান্সলেট করে না, যেমন তোমার ওয়েবসাইট দেখা গেছে এই থিমটা যদি তোমার মার্কেট প্লেসে থাকে, এই থিমটা দেখা গেছে একজন সৌদির মানুষ ইনস্টল দিতে পারে, তখন তার সৌদির ভাষা সে ব্যবহার করবে, এখানে ভাষা কনভার্ট করে তার এখানে ইংলিশ না দিয়ে সৌদির ভাষা দিবে বা কোরিয়ান ভাষা দিবে। তখন যদি সে এটা ট্রান্সলেট না করতে পারে, তাহলে তো তোমার থিমটা কেউ কিনবে না বা এটা ইনস্টল দিবে না। এই জন্য টেক্সট ডোমেনটা হচ্ছে এরকম একটা ইউনিক নাম দিবা, যে ইউনিক নামটার জন্য তোমার ট্রান্সলেটটা হয়ে থাকে। এটা অবশ্যই ইউনিক নাম দিতে হবে। হ্যাঁ, টেক্সট ডোমেনটা আমি দিচ্ছি, এটা এতটুকু দিলাম, দেওয়ার পরে জাস্ট সেভ দিলাম। সেভ দেওয়ার পরে রিলোড দেবো, এখানে কোনো পরিবর্তন পাবো না টেক্সট ডোমেনের জন্য। তো আপাতত এতটুকু গেল। পরের ধাপে আমরা জানবো কিভাবে আমরা আমাদের যে ওয়ার্ডপ্রেসের ইনফরমেশনের ভিতরে আমাদের আরও কিছু রেফারেন্স আছে, লাইক তোমার কি বলা যেতে পারে, এই যে এখানে দেখো, এখানে আমরা এই বিষয়গুলো প্রত্যেকটা কিন্তু এক্সপ্লেন মোটামুটি করছি, ঠিক আছে। সো আজকের বিষয় হচ্ছে এতটুকুই। আমরা পরের ধাপে যাব পোস্ট টাইপ বা পোস্টগুলো অ্যাকচুয়ালি কী কী আসে। সো এই জিনিসগুলো একটু ডিসপ্লে করব বা তোমাদের সাথে আলোচনা করব। পরের ব্যাপারে আমরা পেজগুলো বা এই যে ফ্রন্টের যে অ্যাটাচমেন্টগুলা, এই জিনিসগুলোকে আমি সুন্দর করে তোমাদেরকে দেখাবো এবং জানাবো।